হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম। আমার ইউটিউব চ্যানেলের নাম এস টিউটোরিয়াল হোম। আজ আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা কমেন্টসে জানিয়েছো যে তোমাদের সিবিপিবিইউ বিএ সোশিওলজি তোমাদের 6 সেমিস্টার ডিএসই টু 6 সেমিস্টার সোশিওলজিক্যাল থিওরির তোমরা সাজেশন চাচ্ছ। সাজেশন দিলে তোমাদের ভালো হয়, কেননা অনেক কলেজেই ঠিকঠাক ক্লাস হচ্ছে না, বা অনেক স্টুডেন্ট আছো তোমরা যারা কলেজ ঠিকঠাক যাও না, ক্লাস করো না। বেশিরভাগ কলেজেই শোনা যায় যে এখনকার বর্তমান দিনের ছেলেমেয়েরা কলেজ তেমন যায় না। ওই ঠিক পরীক্ষার 1 মাস 15 দিন আগের থেকে সবাই কলেজমুখী হয়, আর বেশিরভাগই এরা কলেজে যায় না, মানে তোমরা কলেজে যাও না। তাই এটা তোমাদের কিন্তু একটা ব্যাড হ্যাবিট। এই ব্যাড হ্যাবিটটাকে চেঞ্জ করতে হবে। নিয়মিত কলেজে যেতে হবে, কলেজে ক্লাস করতে হবে। তাহলেই তোমাদের যে কোর্স রয়েছে সেই কোর্সের সিলেবাস, সাজেশন, নোটস তোমরা এগুলো কলেজে ক্লাসেই পেয়ে যাবে। কিন্তু তোমরা তা না করে পরীক্ষার 15 দিন আগে, 10 দিন আগে, কেউ বা বড়জোর 1 মাস 1.5 মাস আগে তোমরা কলেজে যাও, গিয়ে কলেজে ক্লাসে কিছুই বোঝো না, তোমাদের সিলেবাস তোমরা জানো না, কি লেখাচ্ছে, কি পড়াচ্ছে, কোন বিষয়ে আলোচনা হচ্ছে, ক্লাসে ডিসকাস হচ্ছে, কিছুই তোমরা বুঝতে পারো না। আর পরীক্ষার আগে আগে তোমরা বন্ধুবান্ধবদের মধ্যে যোগাযোগ করো, ফোন করার চেষ্টা করো, কার কাছে কোন নোটস আছে, কার কাছে কোন সাজেশন আছে, এগুলো তোমরা সংগ্রহ করার চেষ্টা করো। কিন্তু এভাবে কিন্তু ভালো রেজাল্ট সম্ভব নয়। বা তুমি যে সাবজেক্টটা নিয়ে পড়াশুনো করছো সেই সাবজেক্টটা সম্পর্কে কিন্তু তুমি কোনো কিছুই বুঝতে পারবে না। সময় যাবে, কিন্তু সাবজেক্টটা সম্পর্কে কোনো কনসেপ্ট তোমার ক্লিয়ার হবে না, কোনো টপিক সম্পর্কে আলোচনা তুমি ভালো করে বুঝতে পারবে না, কেননা তুমি নিয়মিত কলেজে যাওনি। তাই বলছি, যে সমস্ত ছাত্রছাত্রীরা ঠিকমতো কলেজে যাচ্ছ না, আমি ইররেগুলার স্টুডেন্টদের বলছি, রেগুলার হওয়ার চেষ্টা করো। রেগুলার কলেজে যাও, অ্যাটেন্ডেন্স খাতায় প্রেজেন্ট করো, নিজের নাম রোল কল করো, মানে প্রেজেন্ট দাও। এবং নিয়মিত যে সমস্ত স্যার ম্যাম কলেজে ক্লাস নিচ্ছে ওনাদের ক্লাস করো। যদি কোনো স্যার ম্যাম ক্লাস না নিয়ে অফিসে বসে থাকে, ওনাদেরকে বলো যে আমরা চলে এসেছি, আমরা ক্লাস করব আপনার। অবশ্যই সেই সিনসিওর টিচার অবশ্যই তোমাদের ক্লাস নেবে। কর্তব্যরত দায়িত্ববান যারা রয়েছেন তারা অবশ্যই তোমাদের ক্লাস নেবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমরা নিজেরাই কলেজে যাও না, ক্লাস করো না। ঠিক পরীক্ষার ওই কয়েকদিন আগে তোমরা বন্ধুবান্ধবের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করো, কার কাছে কী নোটস আছে, কার কাছে কোন সাজেশন আছে, কোন প্রশ্নটা আসতে পারে, কোন প্রশ্ন কমন, এগুলো নিয়ে তোমরা বিভিন্ন জায়গায় কল করা শুরু করে দাও বন্ধুবান্ধবের মধ্যে। অনেকে আছো যে আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে এস টিউটোরিয়াল হোম, এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে তোমরা আমাকেও কমেন্টস করে জানাও, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করো। স্যার নোটস দিন, স্যার সাজেশন দিন, স্যার সিলেবাস জানি না, এগুলো তোমাদের প্রবলেমগুলো ফেস করো। তাহলে এগুলো অনেকটা আগে তোমাদের বলা উচিত ছিল যে আমরা 6 সেমিস্টারে পড়ি। সিবিপিবিইউ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অধীনে যে সমস্ত কলেজ রয়েছে, বক্সিরহাট মহাবিদ্যালয়, বক্সিরহাট কলেজ, তুফানগঞ্জ মহাবিদ্যালয়, তুফানগঞ্জ কলেজ, এই বক্সিরহাট, তুফানগঞ্জ, দিনহাটা, শীতলকুচি, নিশিগঞ্জ, মাথাভাঙা, মেখলিগঞ্জ, এরকম বিভিন্ন কলেজ রয়েছে। যে সমস্ত কলেজ পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অধীনে রয়েছে, সেই সমস্ত কলেজের স্টুডেন্টরা যাদের সোশিওলজি সাবজেক্ট রয়েছে, তোমরা অনেকেই কমেন্টস করে আমাকে জানাচ্ছ বা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছো যে স্যার নোটস দিন, আমরা 6 সেমিস্টারে সোশিওলজি নিয়ে পড়াশোনা করছি। ডিএসসি 2 6 সেমিস্টার ডিএসসি 2 সোশিওলজিক্যাল থিওরির কোনো নোটস আমাদের কাছে নেই, সাজেশন নেই, আমরা জানি না কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসবে। তোমরা এগুলো বলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করার চেষ্টা করছো। আমি তোমাদের সুবিধার জন্য, যাতে তোমরা কোনো অসুবিধায় না পড়ো, কোনো বিপদে না পড়ো, কোনো দুশ্চিন্তায় না পড়ো, কোনো প্রবলেম ফেস না করো,
তার জন্য আমি আজকে তোমাদের জন্যই ভিডিও করতে বসেছি। আমি বলছি যে সমস্ত ছাত্রছাত্রী সিবিপিবিইউ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অধীনে যেখানে যে কলেজেই পড়ো না কেন, যাদের সোশিওলজি সাবজেক্টটা রয়েছে অর্থাৎ সমাজবিদ্যা নিয়ে যারা পড়াশোনা করছো, বিশেষ করে যারা 6th সেমিস্টারে রয়েছে, 6th সেমিস্টার ডিএসই টু 6th সেমিস্টার সোশিওলজিক্যাল থিওরি, এই বিষয় নিয়ে যারা পড়াশোনা করছো, যাদের এবারই লাস্ট কলেজ এবারই লাস্ট হবে, বিএ এবারই ফাইনাল পরীক্ষা তোমরা দেবে, তোমাদের উদ্দেশ্যে বলছি আমি এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা খাতা কলম নিয়ে বসো, এই প্রশ্নগুলো খাতায় তুলে নাও। হ্যাঁ, এই প্রশ্নগুলো থেকে তোমাদের কমন পড়বে, কিন্তু পড়তে হবে ভালো করে। নোটস তোমাদের ক্লাসে যে সমস্ত স্যার ম্যাম রয়েছেন সোশিওলজি বিভাগের, ডিপার্টমেন্ট অফ সোশিওলজি, এই ডিপার্টমেন্ট অফ সোশিওলজির যে সমস্ত স্যার ম্যাম রয়েছেন, ওনাদের সান্নিধ্যে তোমরা পৌঁছাও, ওনাদের কাছে যাও, গিয়ে রিকোয়েস্ট করো। হ্যাঁ, শ্রদ্ধার সহিত সম্মানের সহিত ওনাদেরকে বলো তোমাদের সমস্যা, যে তোমাদের কাছে নোটস নেই, সাজেশন নেই, পরীক্ষায় কী লিখবে বুঝতে পারছো না, কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে, সম্ভাব্য প্রশ্ন কোনগুলো, এগুলো একদম সরাসরি তোমরা তোমাদের স্যার ম্যামের সঙ্গে আলোচনা করতে পারো। ঠিক আছে, এগুলো আলোচনা করে নেবে। আর আমি এখন যে প্রশ্নগুলো বলবো, এই প্রশ্নগুলো তোমরা যে কলেজে পড়াশোনা করছো সেই কলেজের যে ডিপার্টমেন্টের স্যার রয়েছে সোশিওলজি, ডিপার্টমেন্ট অফ সোশিওলজি স্যার অথবা ম্যাম যাই থাকুক না কেন, ওনাদেরকে আমার এই সাজেশনটা দেখাবে যে আমরা ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম, এই এস টিউটোরিয়াল হোম চ্যানেলের সাজেশন আমরা পেয়েছি। বিগত 1 বছর থেকে আমরা এই এস টিউটোরিয়াল হোমের সাজেশন মাফিক পড়াশোনা করছি। তাতে দেখা যাচ্ছে সমস্ত প্রশ্নই পরীক্ষাতে কমন পড়ছে। ক্লাসে পড়ানো না হলেও প্রশ্নগুলো আমাদের কমন পড়ে যায়। হ্যাঁ, মানে ক্লাসে আলোচনা করা না হলেও, ক্লাসে কোনো কনসেপ্ট ক্লিয়ার করা না হলেও আমরা এই প্রশ্নগুলো সাজেশনে পাই এবং এগুলো পড়ে আমরা পরীক্ষাতে কমন পেয়ে যাই, আমরা উপকৃত হই। তাই এবারও তোমরা এই যে 2025-এ যারা জুন মাসের 25 তারিখ নাগাদ পরীক্ষা যারা দেবে, তাদের উদ্দেশ্যে বলছি, যাদের সোশিওলজি সাবজেক্ট রয়েছে, 6th সেমিস্টার ডিএসি টু সোশিওলজিক্যাল থিওরি যাদের রয়েছে, তোমরা তোমাদের যে কলেজে পড়ো, বক্সিরহাট কলেজ থেকে শুরু করে তুফানগঞ্জ, মাথাভাঙা, শীতলকুচি, দিনহাটা, মেখলিগঞ্জ, নিশিগঞ্জ, যে কলেজেই পড়ো না কেন, তোমরা তোমাদের স্যার ম্যামকে আমার এই সাজেশন দেখাবে, বলবে ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম, এই চ্যানেলের একমাত্র সোশিওলজি সাজেশন তোমাদের কাছে পৌঁছানো হয়। হ্যাঁ, এই সোশিওলজি সাজেশন মানে কলেজের মধ্যে সোশিওলজি সাজেশনটাই দেওয়া হয়। এই সাজেশন কতটা গুরুত্বপূর্ণ তোমরা এই কোশ্চেনগুলো খাতাতে সুন্দর করে সিরিয়াল নাম্বার করে লেখো। প্রশ্নের মান 15, প্রশ্নের মান 10, প্রশ্নের মান 5, প্রশ্নের মান 1, এইভাবে লিখে ফ্রেশ করে পরিষ্কার পরিচ্ছন্ন হাতের লেখা লিখে এই একটা পেজ তোমরা স্যার ম্যামের কাছে ক্লাসে দাও যে আমরা এস টিউটোরিয়াল হোম ইউটিউব চ্যানেল থেকে আমরা এই সাজেশন পেয়েছি। স্যার বা ম্যাম, আপনারা বলুন এই সাজেশনটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের অ্যানুয়াল এক্সামের জন্য। আমরা 6th সেমিস্টার ডিএসসি টু সোশিওলজি নিয়ে পড়াশোনা করছি, এই প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট আপনি একটু বলুন। হ্যাঁ, তাহলে বলবে। ঠিক আছে, এই কাজটা তোমরা করতে পারো যে আমার সাজেশনগুলো কতটা গুরুত্বপূর্ণ, তাহলে ওনাদের কাছেই শুনতে পাবে, যারা সোশিওলজি স্যার ম্যাম রয়েছেন বিভিন্ন কলেজে, ওনাদের কাছেই শুনতে পাবে যে আমার প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট। আমি এও বলতে পারি যে আমি যে প্রশ্নগুলো বলবো সব কলেজে নিখুঁতভাবে, সমস্ত কলেজে নিখুঁতভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে পুরো সিলেবাস টপিক ধরে ধরে পড়ানো হয় না, সমস্ত কলেজে পড়ানো হয় না। হয়তো মুষ্টিমেয় কোনো কলেজে হয়তো কোনো টিচার একটু সিনসিওর, পাঞ্চুয়ালিটি রয়েছেন, হয়তো তিনি করান, কিন্তু সমস্ত কলেজে কোনো টিচার দায়িত্ব নিয়ে বলতে পারবে না আমি যে প্রশ্নগুলো এখন বলবো সমস্ত প্রশ্ন ক্লাসে পুঙ্খানুপুঙ্খানুভাবে টপিক ধরে ধরে সুন্দর করে পরিমার্জিত বাংলা ভাষায় পরিষ্কার করে নিজের মতো করে নিজের মনোভাবে ডিসকাস করেন না। ঠিক আছে, আজকে আমি বলার চেষ্টা করছি এই প্রশ্নগুলো তোমরা তোমাদের সোশিওলজি ডিপার্টমেন্টের স্যার ম্যামের কাছে এই সাজেশনটা নিয়ে যাবে, নিয়ে বলবে যে স্যার ম্যাম এই প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ আপনারা বলুন, এখান থেকে কাটছাট করুন কোন কোন প্রশ্নগুলো কমন, আপনারা একটু এই সাজেশন থেকে দাগিয়ে দিন। ঠিক আছে,
আমি বলছি, তোমরা খাতায় লিখে নাও। এই প্রশ্নগুলো বলবে, আমি পড়বে। আমি এইটুকুন বলতে পারি, এই প্রশ্নগুলো 100% 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি কমন পড়বে, কমন আসবে। আমি যে প্রশ্নগুলো বলবো এই প্রশ্নগুলোই পরীক্ষাতে আসবে। তোমরা খাতায় লিখে নাও, এগুলোই পড়বে, যাচাই করে নাও। তোমরা তোমাদের স্যার ম্যামদের কাছে গিয়ে সাজেশনটা একটু দেখিয়ে নাও, ঠিক আছে? বলছি, তোমরা খাতা বের করো, কলম হাতে ধরো, লিখতে আরম্ভ করো। CBPBU BA 6th সেমিস্টার, CBPBU BA 6th সেমিস্টার DSC 2 সোশিওলজিক্যাল থিওরি সাজেশন 2024 2024, এটা 2024। তোমরা জুনের 25 তারিখ নাগাদ তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে, তোমরা পরীক্ষা দিবে। তাই বলছি যে এই যে জুন কি বললাম 2024, এটা 2024-এর সাজেশন দিচ্ছি আমি। 2024, আমি একটু আগে হয়তো 25 বলেছিলাম, 25 নয়, 2024 সালের সাজেশন আমি দিচ্ছি, ঠিক আছে? আমি এটা কারেক্ট করে দিলাম। 2024 জুন মাসে যে পরীক্ষাটা দেবে, এই পরীক্ষার সাজেশনটা আমি তোমাদের দিচ্ছি। জুন, জুলাই, আগস্ট এর মধ্যে হয়ে যাবে পরীক্ষাগুলো, ঠিক আছে? আগস্ট মাসের মধ্যে পরীক্ষাগুলো হয়ে যাবে, সাজেশন নাও। তাহলে CBPBU BA 6th সেমিস্টার DSC 2 সোশিওলজিক্যাল থিওরি, সোশিওলজি সাজেশন 2024 সালের সাজেশন, মার্কস 15 নম্বরের বলছি কোশ্চেন। তোমরা খাতায় লিখে নাও। নাম্বার 1, কার্ল মার্ক্সের দ্বন্দ্ববাদ তত্ত্বটি আলোচনা করো। কার্ল মার্ক্সের দ্বন্দ্ববাদ তত্ত্বটি আলোচনা করো, মানে কনফ্লিক্ট থিওরি। মার্ক্সিয়ান যে থিওরিটা, কার্ল মার্ক্সের কনফ্লিক্ট থিওরি, কার্ল মার্ক্স এর কনফ্লিক্ট থিওরিটা ডিসকাস করতে হবে। তাহলে বাংলা কি বললাম? কার্ল মার্ক্সের দ্বন্দ্ববাদ তত্ত্বটি আলোচনা করো। দ্বন্দ্ববাদ, দয় বয় দন্তার নয়, দয় বয় বয়কারে বাদ দ, দ্বন্দ্ববাদ তত্ত্বটি আলোচনা করো। কনফ্লিক্ট থিওরি, কার কনফ্লিক্ট থিওরিটা পড়বে? কার্ল মার্ক্সের কনফ্লিক্ট থিওরি। এটা পড়তে হবে 15 নম্বরের জন্য, একদম গ্যারান্টি প্রশ্নটা। এই প্রশ্নটা একটু অন্যভাবে আসতে পারে। প্রশ্নটা কিভাবে আসতে পারে? কার্ল মার্ক্সের শ্রেণী ও শ্রেণী সংগ্রাম তত্ত্বটি আলোচনা করো। কার্ল মার্ক্সের শ্রেণী ও শ্রেণী সংগ্রাম তত্ত্বটি আলোচনা করো। তাহলে কি প্রশ্নটা হবে? ক্লাস অ্যান্ড ক্লাস স্ট্রাগল থিওরি, ক্লাস অ্যান্ড ক্লাস স্ট্রাগল থিওরি। এটা পড়তে হবে, কার্ল মার্ক্সের শ্রেণী ও শ্রেণী সংগ্রাম তত্ত্ব, ক্লাস অ্যান্ড ক্লাস স্ট্রাগল থিওরি। এই ক্লাস অ্যান্ড ক্লাস স্ট্রাগল থিওরি অথবা কার্ল মার্ক্সের কনফ্লিক্ট থিওরি, এই দুটোর মধ্যে একটা আসবেই, গ্যারান্টি 15 নম্বর কমন পড়বে। হয় কনফ্লিক্ট থিওরি আসবে কার্ল মার্ক্সের কনফ্লিক্ট থিওরি, অথবা কার্ল মার্ক্সের শ্রেণী ও শ্রেণী সংগ্রাম তত্ত্ব, মানে ক্লাস অ্যান্ড ক্লাস স্ট্রাগল থিওরি, ঠিক আছে? আসবেই, ঠিক আছে? তাহলে কি বললাম? নাম্বার 1, কার্ল মার্ক্সের দ্বন্দ্ববাদ তত্ত্বটি আলোচনা করো, অথবা কার্ল মার্ক্সের শ্রেণী ও শ্রেণী সংগ্রাম তত্ত্বটি আলোচনা করো। কার্ল মার্ক্সের কনফ্লিক্ট থিওরি অর কার্ল মার্ক্সের ক্লাস অ্যান্ড ক্লাস স্ট্রাগল থিওরি, ঠিক আছে? ডিসকাস করতে হবে। নেক্সট, এই প্রশ্নটা এভাবে পড়তে পারো, কার্ল মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো। কার্ল মার্ক্স এর ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো, অর্থাৎ কার্ল মার্ক্সের হিস্ট্রিক্যাল ম্যাটেরিয়ালিজম, কার্ল মার্ক্স এর হিস্ট্রিক্যাল ম্যাটেরিয়ালিজম আলোচনা করো। মানে হিস্ট্রিক্যাল ম্যাটেরিয়ালিজম হচ্ছে ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো, ঠিক আছে? এরপরে নাম্বার 2 লিখে নাও। লুই কোজারের দ্বন্দ্ববাদ তত্ত্বটি আলোচনা করো। লুই কোজারের কনফ্লিক্ট থিওরি আলোচনা করো। লুই কোজারের কনফ্লিক্ট থিওরি আলোচনা করো, যার বাংলা লুই কোজারের দ্বন্দ্ববাদ তত্ত্ব। লুই কোজারের দ্বন্দ্ববাদ তত্ত্ব। তাহলে লুই কোজারের দ্বন্দ্ববাদ তত্ত্ব আলোচনা করো, এটা পড়তে হবে 15 নম্বরের জন্য। কি বললাম? নাম্বার 1, কার্ল মার্ক্সের দ্বন্দ্ববাদ তত্ত্বটি আলোচনা করো, অথবা কার্ল মার্ক্সের শ্রেণী ও শ্রেণী সংগ্রাম তত্ত্বটি আলোচনা করো, অথবা কার্ল মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো। অর্থাৎ কার্ল মার্ক্সের কনফ্লিক্ট থিওরি, কার্ল মার্ক্সের ক্লাস অ্যান্ড ক্লাস স্ট্রাগল থিওরি, কার্ল মার্ক্সের হিস্ট্রিক্যাল ম্যাটেরিয়ালিজম, ঠিক আছে? নাম্বার 2, লুই কোজারের
দ্বন্দ্ববাদ তত্ত্বটি আলোচনা করো। অর্থাৎ লুই কোজারের কনফ্লিক্ট থিওরি আলোচনা করো। বা লুই কোজার থেকে এইভাবে পড়তে পারো, লুই কোজারের দ্বন্দ্ববাদ তত্ত্বের লুই কোজারের দ্বন্দ্ববাদ তত্ত্বের প্রস্তাবনা, সমাজচিত্র, দ্বন্দ্বের উৎস ও রূপ বর্ণনা করো। ঠিক আছে, লুই কোজারের দ্বন্দ্ববাদ তত্ত্বের প্রস্তাবনা প্রপোজিশন, সমাজচিত্র, দ্বন্দ্বের উৎস ও দ্বন্দ্বের রূপ আলোচনা করো বা বর্ণনা করো। ঠিক আছে, লুই কোজার থেকে পড়তে হবে লুই কোজারের দ্বন্দ্ববাদ তত্ত্ব অথবা লুই কোজারের দ্বন্দ্ববাদ তত্ত্বের প্রস্তাবনা, সমাজচিত্র, দ্বন্দ্বের উৎস এবং দ্বন্দ্বের রূপ বর্ণনা করো বা দ্বন্দ্বের কারণ, লুই কোজারের মতে দ্বন্দ্বের কারণ। ঠিক আছে, পড়তে হবে। এরপরের প্রশ্ন নাম্বার 3, র্যালফ ডাহরেনডর্ফের দ্বন্দ্ববাদ তত্ত্বটি আলোচনা করো। র্যালফ ডাহরেনডর্ফ এর দ্বন্দ্ববাদ তত্ত্বটি আলোচনা করো। অথবা প্রশ্নটা আসতে পারে, র্যালফ ডাহরেনডর্ফ এর দ্বন্দ্ববাদ তত্ত্বের প্রস্তাবনা, সমাজচিত্র, দ্বন্দ্বের উৎস ও দ্বন্দ্বের রূপ বর্ণনা করো। র্যালফ ডাহরেনডর্ফ এর দ্বন্দ্ববাদ তত্ত্বটি আলোচনা করো। অথবা র্যালফ ডাহরেনডর্ফের দ্বন্দ্ববাদ তত্ত্বের প্রস্তাবনা, সমাজচিত্র, দ্বন্দ্বের উৎস ও দ্বন্দ্বের রূপ বর্ণনা করো। তোমাদের 15 নম্বরের জন্য 3টা প্রশ্ন পড়তে হবে। কার্ল মার্কস, লুই কোজার, র্যালফ ডাহরেনডর্ফ। কার্ল মার্কস, লুই কোজার, র্যালফ ডাহরেনডর্ফ, এই 3টা থেকে 15 নম্বরের জন্য পড়বে। 3টা থেকেই তোমাদের কমন পড়বে, লিখতে হবে একটা, 15 নম্বরের একটা লিখতে হবে। এই 3টা থেকেই আসবে, গ্যারান্টি। কার্ল মার্কস, ডাহরেনডর্ফ মানে র্যালফ ডাহরেনডর্ফ আর হচ্ছে লুই কোজার, 3টার মধ্যেই আসবে কনফ্লিক্ট থিওরি। আর একটা পড়ে নেবে তোমরা 4 নম্বর, 15 নম্বরের জন্য। প্রতীকী মিথস্ক্রিয়াবাদের মূলনীতি আলোচনা করো। প্রতীকী মিথস্ক্রিয়াবাদের মূলনীতি আলোচনা করো। এটা 15 জন্য পড়তে হবে। প্রতীকী মিথস্ক্রিয়াবাদের মূলনীতি আলোচনা করো, অর্থাৎ সিম্বলিক ইন্টারঅ্যাকশনিজম। ঠিক আছে, এই সিম্বলিক ইন্টারঅ্যাকশনিজম এটা পড়তে হবে। এটা পড়তে হবে। গেল, প্রতীকী মিথস্ক্রিয়াবাদের মূলনীতি আলোচনা করো। ঠিক আছে, এরপরের মার্কস 10 প্রশ্ন। তাহলে 15 নম্বরের জন্য 4টা প্রশ্ন পড়বা। প্রতীকী মিথস্ক্রিয়াবাদী তত্ত্ব, প্রতীকী মিথস্ক্রিয়াবাদের মূলনীতি, কার্ল মার্কস, লুই কোজার, র্যালফ ডাহরেনডর্ফ, এই 4টা পড়বা 15 নম্বরের জন্য। এই 4টা থেকে তোমাদের প্রশ্ন পরীক্ষায় 3টা থাকবে, একটা লিখতে হবে, গ্যারান্টি। ঠিক আছে, আমি 10 বলছি। 10 প্রশ্ন নাম্বার 1, মার্ক 10, মান হচ্ছে 10। 1 নম্বর, সমাজে দ্বন্দ্বের বিভিন্ন ধরন। সমাজে দ্বন্দ্বের বিভিন্ন ধরন বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সমাজে দ্বন্দ্বের ধরন মানে সমাজে দ্বন্দ্বের বিভিন্ন ধরন বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটা পড়তে হবে। নাম্বার 2, প্রতীকী মিথস্ক্রিয়াবাদের মূলনীতি আলোচনা করো। এটা 15 আসতে পারে, 10ও আসতে পারে। 15তে আসলে 10-এ আসবে না, 10-এ আসলে 15-এ আসবে না। তাহলে কি বললাম, প্রতীকী মিথস্ক্রিয়াবাদের মূলনীতি আলোচনা করো, এটা 2 নম্বর। 1 নম্বর কি বলেছি, সমাজে দ্বন্দ্বের বিভিন্ন ধরন মানে টাইপস অফ কনফ্লিক্ট, মানে সোসাইটিতে বিভিন্ন ধরনের যে কনফ্লিক্ট দেখা যায় সেই কনফ্লিক্ট সম্পর্কে আলোচনা করতে হবে। সমাজে দ্বন্দ্বের বিভিন্ন ধরন বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটা পড়বে 10-এর জন্য। আর পড়বে প্রতীকী মিথস্ক্রিয়াবাদের মূলনীতি আলোচনা করো। সমাজে দ্বন্দ্বের বিভিন্ন ধরন বা বৈশিষ্ট্য আলোচনা করো, আর প্রতীকী মিথস্ক্রিয়াবাদের মূলনীতি আলোচনা করো, এই পড়বে। 3 নম্বর, লুই কোজার এর দ্বন্দ্ববাদ তত্ত্বের প্রস্তাবনা ও সমাজচিত্র বর্ণনা করো। দ্বন্দ্ববাদ তত্ত্বের প্রস্তাবনা ও সমাজচিত্র বর্ণনা করো। নাম্বার 4, ডাহরেনডর্ফের
দ্বন্দ্ববাদ তত্ত্বের দ্বন্দ্বের উৎস, দ্বন্দ্বের রূপ ও সমাজচিত্র বর্ণনা করো। সমাজচিত্র বর্ণনা করো। নাম্বার 5, কার্ল মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো। ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম। কার্ল মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো। 10-এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট নাম্বার বলছি, প্রতীকী মিথস্ক্রিয়াবাদ তত্ত্বে ব্লুমার ও মিডের অবদান উল্লেখ করো। ব্লুমার ও মিডের অবদান, এই দুটো থেকে একটা আসতে পারে অথবা দুটো একসঙ্গে আসতে পারে। আমি বলছি এই দুটোর মধ্যে থাকবেই পরীক্ষাতে। প্রতীকী মিথস্ক্রিয়াবাদ তত্ত্বে ব্লুমার ও মিডের অবদান আলোচনা করো। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, জর্জ হারবার্ট মিডের অবদান। আমার মনে হয় ব্লুমার অথবা মিড, এই দুটো থেকে যে কোনো একটা অবদান আসবে, এমনকি দুটো একসঙ্গে আসতে পারে। যদি দুটো একসঙ্গে না আসে তাহলে দুটো থেকে একটা, ব্লুমার মিডের মধ্যে একটা অবদান আসবে 10 নম্বরে। ঠিক আছে, তারপরে লাস্ট যেটা পড়বে, প্রতীকী মিথস্ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গির পরিচয় দাও। এ সম্পর্কে মিডের মতামত ব্যাখ্যা করো। প্রশ্নটা এভাবে ঘুরিয়ে আসতে পারে। প্রতীকী মিথস্ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গির পরিচয় দাও, এ সম্পর্কে মিডের মতামত ব্যাখ্যা করো। আমার মনে হয় প্রতীকী মিথস্ক্রিয়াবাদী তত্ত্বে ব্লুমার অথবা মিড যে কোনো একটা অবদান আসতেই পারে, এমনকি দুটোও আসতে পারে একসঙ্গে। দুটো না আসলে একটা আসবেই, গ্যারান্টি। এরপরে প্রশ্নের মান 5। শুনে নাও কোন প্রশ্নগুলো 5-এর জন্য পড়তে হবে। একটু আগে যেগুলো বললাম সব 10 কমন পড়বে। 3টা পরীক্ষায় কমন পড়বে 10-এর, একটা লিখতে হবে। এরপরে বলে নিচ্ছি, দেখো লুই কুজারের প্রশ্নের মান 5। লুই কুজারের দ্বন্দ্বমূলক তত্ত্বের প্রস্তাবনা বা সমাজচিত্র বর্ণনা করো। লুই কুজারের দ্বন্দ্বমূলক তত্ত্বের প্রস্তাবনা বা সমাজচিত্র বর্ণনা করো। লুই কুজারের দ্বন্দ্বমূলক তত্ত্বের প্রস্তাবনা বা সমাজচিত্র বর্ণনা করো। এটা 5 নম্বরের জন্য পড়তে হবে। নাম্বার 2, র্যালফ ডাহরেনডর্ফের দ্বন্দ্বমূলক তত্ত্বের প্রস্তাবনা বা সমাজচিত্র বর্ণনা করো। প্রস্তাবনা বা সমাজচিত্র বর্ণনা করো। এরপরে কি, লুই কুজারের দ্বন্দ্বমূলক তত্ত্বের পরিণাম। লুই কুজারের দ্বন্দ্বমূলক তত্ত্বের পরিণাম বা দ্বন্দ্বের রূপ বর্ণনা করো। আর কি বলবে, দ্বন্দ্ববাদ তত্ত্বের প্রস্তাবনা উল্লেখ করো। দ্বন্দ্ববাদ তত্ত্বের প্রস্তাবনা উল্লেখ করো বা দ্বন্দ্বের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এরপরের প্রশ্ন, দ্বন্দ্ববাদ তত্ত্বের সঙ্গে ক্রিয়াবাদের পার্থক্য উল্লেখ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বন্দ্ববাদ তত্ত্বের সঙ্গে ক্রিয়াবাদের পার্থক্য উল্লেখ করো, এটা পড়বে। পরের প্রশ্ন, দ্বন্দ্ববাদের উৎপত্তি ব্যাখ্যা করো। দ্বন্দ্ববাদের উৎপত্তি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, মার্ক্সবাদী দ্বন্দ্বতত্ত্ব কি? 5-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্ক্সবাদী দ্বন্দ্বতত্ত্ব কি? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মার্ক্সবাদী দ্বন্দ্বতত্ত্ব কি? পরের প্রশ্ন, কোজারের দ্বন্দ্বমূলক কার্যবাদ কি? পরের প্রশ্ন, প্রতীকী মিথস্ক্রিয়াবাদ তত্ত্বে ব্লুমার ও মিডের অবদান যে কোনো একটা 5 নম্বরে আসবে। হয় ব্লুমারের অবদান আসবে, না হলে মিডের অবদান আসবে। এই ব্লুমার আর মিডের যদি 5-এ আসে তাহলে 10-এ আসবে না, 10-এ আসলে 5-এ আসবে না। ঠিক আছে, 10 আর 5-এর মধ্যে কমন পড়বেই ব্লুমার এবং মিডের অবদান। তোমরা পড়ে নাও, ব্লুমার মিডের অবদান 10 নম্বর হিসেবে পড়ে নাও। 10 নম্বর হিসেবে আসলেও লিখতে পাবা, যদি 5-এ আসে 5-এও লিখতে পাবে। তাহলে কি বললাম, প্রতীকী মিথস্ক্রিয়াবাদ তত্ত্বে ব্লুমার ও মিডের অবদান। একটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলবো তোমাদের, এই প্রশ্নটা মানে আসার সম্ভাবনা প্রবল, কমন পড়বেই। চার্লস হর্টন আত্মনৈবত্তিক দর্শন। চার্লস হর্টন কুলির আত্মনৈবত্তিক দর্শন, যাকে ইংরেজিতে বলে লুকিং গ্লাস সেলফ।
কি? চার্লস হটন কুলির লুকিং গ্লাস সেলফ কি, বা লুকিং গ্লাস সেলফ ব্যাখ্যা করো, বা চার্লস হটন কুলির আত্মনৈবত্তিক দর্শন ব্যাখ্যা করো। মানে লুকিং গ্লাস সেলফ, লুকিং গ্লাস সেলফ এটা খুবই ইম্পর্টেন্ট। জর্জ হারবার্ট মিডের অহংতত্ত্ব, জর্জ হারবার্ট মিডের অহংতত্ত্ব থিওরি অফ সেলফ, থিওরি অফ সেলফ আলোচনা করো। তাহলে কি বললাম প্রশ্নটা? জর্জ হারবার্ট মিডের অহংতত্ত্ব, অহংতত্ত্ব মানে থিওরি অফ সেলফ আলোচনা করো বা ব্যাখ্যা করো। জর্জ হারবার্ট মিডের অহংতত্ত্ব আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নম্বর এখান থেকেই কমন পড়বে। 5-এর 3টা প্রশ্ন কমন পড়বে, একটা লিখবে। 15 নম্বরের আমার সাজেশন থেকে 15 নম্বর 3টা প্রশ্ন কমন পড়বে, একটা লিখবে। আমার সাজেশন থেকে 10 নম্বরের 3টা প্রশ্ন কমন পড়বে, একটা লিখবে। আমার সাজেশন থেকে 5 নম্বরের 3টা প্রশ্ন কমন পড়বে, একটা লিখবে। গ্যারান্টি। যেখানে যে কলেজে পড়াশোনা করো না কেন, আমার সাজেশন পড়ো, আমার সাজেশনের বিকল্প নেই। সিবিপিবিইউ বিএ সোশিওলজি সাজেশনের ক্ষেত্রে আমার সাজেশনের উপরে কোনো সাজেশন নেই, বিশেষ করে ইউটিউব চ্যানেলে। নাম্বার 1 সাজেশন, 100% গ্যারান্টি। ঠিক আছে? আমি নিজে সাজেশন তৈরি করে ইউটিউব চ্যানেলে সাজেশন পোস্ট করি, নিজে মানে পড়ানোর অভিজ্ঞতার নিরিখে, এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে। বোঝা গেল? এই কোশ্চেনগুলো তুলে নাও, এগুলো আসবে পরীক্ষায়। আমি এর পরের ভিডিওতে সিবিপিবিইউ বিএ সোশিওলজি 6 সেমিস্টার সোশিওলজিক্যাল থিওরি আমি প্রশ্নের মান 1-এর প্রশ্ন নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব। আমি 1-এর প্রশ্ন তোমাদের কমন দেব, কথা দিলাম। 1-এর প্রশ্ন কমন দেব তোমাদের পরের ভিডিওতে। যদি এই ভিডিওটি দেখার পর তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, বেশি বেশি করে কমেন্টস করবে, বেশি বেশি করে শেয়ার করবে, কমেন্টস করবে এবং বেশি বেশি করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে। এবং যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন সদস্য রয়েছে, অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? এই প্রশ্নগুলোর বিকল্প নেই, এই প্রশ্নগুলো থেকে তোমাদের 15, 10, 5 কমন পড়বে। পরের ভিডিওতে পাবে শর্ট কোশ্চেন, 6 সেমিস্টার ডিএসসি 2 সোশিওলজিক্যাল থিওরি, শর্ট কোশ্চেন প্রশ্নের মান 1, যে 10টা প্রশ্নের উত্তর লিখতে হবে পরীক্ষায়। আমি এরপরের ভিডিওতে শর্ট কোশ্চেনের সাজেশন দেব। আজকে এতটুকুনো, তোমরা এগুলো খাতায় লিখে নাও। হ্যাঁ, এগুলো পড়াশোনা করো। এই প্রশ্নগুলো তুলে তোমাদের স্যার ম্যামকে দেখাও, ক্লাসে সাহস করে ক্লাসে নিয়ে গিয়ে খাতায় লিখে দেখাও। ওনারা বলে দেবেন যে প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ, আর এই প্রশ্নগুলো বলবে ক্লাসে পড়ানোর জন্য। ঠিক আছে? অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।